লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয়। মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান। তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয়, রাজপুতানার কোটা রাজ্যে। 3 পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন। সেই থেকেই তারা দেশ ছাড়া। সন্ধ্যের পর তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেওয়ালে টাঙানো পুরনো আমলের বর্ম, কুঠার, পতাকা, বল্লম প্রভৃতি রাজপুতানার যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানান ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগত। রাজপুতানার, বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিংয়ের জ্ঞান ছিল খুবই গভীর। কিন্তু এ সকল কথা নয়। আজ আমি একটা আশ্চর্য ঘটনা বলবো। মিস্টার বিনায়ক দত্ত সিংয়ের মতো সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এ কাহিনী হেসে উড়িয়ে দিতাম। আমাদের আসরে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আরক। তার আগে আসল কথাটা আরেকবার বলে দিই। আমাদের গল্পগুলি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরও শোনার সুযোগ করে দেবেন। শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আরক। একদিন শীতকালে সন্ধ্যের পরে মিস্টার সিংয়ের বৈঠকখানায় গিয়ে বসেছি। ভীষণ শীত সেদিন। 2 পেয়ালা গরম চা পানের পর তাওয়ার তামাক টানছি। না, মিস্টার সিং অবশ্য ধূমপানে অভ্যস্ত নন। হঠাৎ কি মনে করে জানি না আমি তাকে বললাম, আচ্ছা মিস্টার সিং, আপনি অপদেবতায় বিশ্বাস করেন? মিস্টার সিং একটু চিন্তা করে বললেন, হ্যাঁ, করি। দেখেছেন ভূতটুত? মিস্টার সিং গম্ভীর সুরে বললেন, না, এ আমার কথা নয়, আমার ছোট দাদা ঠাকুরের জীবনের ঘটনা। দেখুন, এই ঘটনা যদি না ঘটতো আমাদের বংশে, তবে আজও আমরা কোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম। এই এই লাহোরে এসে চাকরি করতে হতো না। সে বড় এক আশ্চর্য ঘটনা। কীরকম? শুনুন তবে। আমার ছোট ঠাকুরদা, মানে আমার পিতামহের আপন ভাই নন, বৈমাত্রেয় ভাই, তিনি মস্ত বড় শৌখিন মানুষ ছিলেন, আর ছিলেন খুব সুপুরুষ। আমি বিনায়ক দত্ত সিংয়ের দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না। তারপর তিনি বলে যেতে লাগলেন, আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম, কিন্তু তিনি তখন বদ্ধ উন্মাদ, একদম, মানে যাই হোক, কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই এই গল্প। তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজদরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাতছাড়া হয়ে গেল। যাকে সে কথা যাক, আসল গল্পটা বলি, শুনুন। বিনায়ক দত্ত সিং তার অনবদ্য উর্দুতে সমস্ত গল্পটা বলে গেলেন। মধ্যে মধ্যে আমি তাকে নানান প্রশ্ন করেছিলুম। সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম। আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে কোটা দরবারের একটা সৈন্যদের আড্ডা ছিল। আমার ঠাকুরদার দাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন মদ খেয়ে ফুর্তি করতে। তার 2-1 বন্ধু সেখানে ছিল।
তাদের সঙ্গেই নেশা করতে সেখানে যাওয়া। তা একবার জ্যোৎস্না রাত্রে তিনি আর তার দুই বন্ধু খেয়ালের মাথায় বরি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় চড়ে বেরুলেন। বরি নদী মরুভূমির মধ্যে দিয়ে 3 শাখায় ভাগ হয়ে সাবলীল গতিতে বয়ে গিয়েছে। আমি যে সময়ের কথা বলছি তখন এই ত্রিস্রোতা নদীর প্রথম ধারাটিতে আদৌ কোনো জল ছিল না। মাঝের শাখাটিতে হাঁটুখানেক জল, আর তারপর মাইলটাক বিস্তৃত চড়া, তার ওপারে আসল ধারা। তাতে অনেকখানি জল ছিল। তো যাওয়ার পথে একজন বন্ধুর খেয়াল হলো তিনি প্রথম ধারার বালির ওপর ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন, আর কিছুতেই উঠে যেতে চাইলেন না। তো কি আর করা, বাকি বন্ধুটি আর আমার ঠাকুর দাদা অগত্যা তাকে সেইখানেই বালুর শয্যায় শায়িত অবস্থায় ফেলে এগিয়ে চললেন। বলাই বাহুল্য 3 জনের মধ্যে কেউই ঠিক প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না। আমার ঠাকুর দাদা বড় ধারা অর্থাৎ আসল বরি নদীর কাছে এসে পিছন ফিরে চেয়ে দেখেন তাঁর বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে ভীত ও বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন। ঠাকুর দাদা বললেন, ওদিকে কি দেখছো চেয়ে? বন্ধু মুখে কিছু না বলে সেই দিকে আঙুল দিয়ে দেখালে, আর ইঙ্গিতে ঠাকুর দাদাকে চুপ করে থাকতে বললেন। ঠাকুর দাদা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলি মনুষ্য মূর্তি চক্রাকারে ঘুরছে। কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে। সেই নির্জন স্থানে রাত্রিকালে কাদের এমন আমোদ লেগেছে যে লোক চলাচলের অন্তরালে নৃত্য করতে যাবে? বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে চেয়ে রইলেন, কাছে কেউ গেলেন না। সে কথা আমি ঠিক বলতেও পারবো না কেন গেলেন না, কারণ আমাকে তা কেউ বলেনি, আমি শুনিনি। হয়তো এদের মত্ত অবস্থায় এই সব দৃশ্য দেখবার জন্য দায়ী, এই ভেবে তারাও কাউকে কথাটা বলেননি সেই সময়। এরপরে আরো বছর 3 কেটে গেল। ত্রিস্রোতা বরি নদীর প্রথম স্রোতধারার 3 মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে। তার নাম নাহারা নিপ্ট অর্থাৎ ব্যাঘ্র হ্রদ। এই হ্রদের দূরে দূরে এঁকে বেঁকে প্রায় চারিদিক থেকে বেষ্টন করে রয়েছে
পাহাড়ের শ্রেণী। এই পাহাড় শ্রেণী কোথাও 1000 ফুট উঁচু, আবার কোথাও তার চেয়েও বেশি। হ্রদ আর পাহাড়, এর থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের। আমার ঠাকুর দাদা পূর্বোক্ত ঘটনার প্রায় 3 বৎসর পরে একদিন এই হ্রদের জলে বালি হাঁস শিকার করতে যাবেন বলে ঠিক করলেন। গভীর রাত্রে বালি হাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায়, এ কথা তিনি কোথাও থেকে শুনেছিলেন। একটা ঘাসের লতা পাতার ছোট্ট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনমান থেকে, কারণ কারণ মানুষ দেখলে ওই হাঁসের দল আর নামবে না। সব কিছু ঠিকঠাক করা হলো, কিন্তু 2-1 বৃদ্ধ লোক তাকে নিষেধ করলে রাত্রিকালে ওই নাহারা হ্রদের ত্রিসীমানাতেও যাওয়া নাকি উচিত নয়। কিন্তু কেন, সেটা কেন তারা সেটা স্পষ্ট করে কিছুই বললে না, শুধু বললে জায়গাটা নাকি ভালো নয়। ভৈজি নামে একজন বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল। সে বললে কোটা দরবারের নিমক মহলের ইজারাদার এক বেনিয়ার সে চাকর ছিল তার যৌবন বয়সে। উক্ত বেনিয়ার লবণের গুদাম আর আড়ত ছিল ওই নাহারা হ্রদের পাড় থেকে মাইল খানেক দূরে পাহাড়ের কোলে। সে সময় সে স্পষ্ট দেখেছে হ্রদের উপর আকাশ হঠাৎ গভীর রাত্রে যেন দিনের আলোর মতো আলোকিত হয়ে ওঠে। কেমন যেন অদ্ভুত শব্দ হয় হ্রদের জলে। মোটের উপর রাত্রে হ্রদের ধারে কেউ যায় না। অনেক দিন থেকেই স্থানীয় লোকেদের মধ্যে এই ভয় রয়েছে। একবার এক মেষপালক রাত্রিকালে হ্রদের ধারে কাটিয়েছিল। সকালবেলায় তাকে নাকি সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমকের গুদামের কাছে পায়চারি করতে দেখা গেছে। আমার ঠাকুর দাদা অবশ্য এইসব গল্প শোনবার লোক ছিলেন না। তিনি বুঝতেন স্ফূর্তি, শিকার, হল্লা, হইচই, মৌজ মস্তি। লোকটা ছিলেনও দুঃসাহসী আর খুব একগুঁয়ে ধরনের। তা তিনি যাবেনই বলে ঠিক করলেন, কিন্তু বৃদ্ধ ভিল তাকে আবার বললে, হুজুর, হাঁসের দল যদি জলে নামে তবে সে রাত্রে কোনো ভয় নেই জানবেন। ঠাকুর দাদা জিজ্ঞাসা করলেন, কিসের ভয়? বাঘের? তার চেয়েও ভয়ানক কোনো জানোয়ার হতে পারে। কি জানি হুজুর, আমার শোনা কথা মাত্র, ঠিক বলতে পারি না। তুই সঙ্গে থাক না, বকশিস দেব। মাফ করবেন হুজুর, 100 রুপিয়া দিলেও না, রাত কাটাবে কে নাহারা নিপ্তের ধারে? প্রাণের ভয় নেই। আমরা ভিল বাঘের ভয় রাখি নে। এই হাতে তীরে কত বাঘ মেরেছি,
কিন্তু হুজুর, বাঘের চেয়েও ভয়ানক কোনো জীব কি এই দুনিয়ায় নেই? আমার ঠাকুর দাদা নাহারা হ্রদটা ভালো জানতেন না। মানে ঠিক আমাদের অঞ্চলে তো হ্রদটা নয়, আমাদের গ্রাম থেকে মাইল 40 দূরে। তো তখনই তিনি ভিলদের গ্রাম থেকে রওনা হয়ে 7-8 মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন। দূরে মস্ত বড় হ্রদটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্য তাপে চকচক করছে। কোনো জনপ্রাণী নেই কোথাও কোনো দিকে। বেলা তখনও অনেকখানি বাকি আছে। এমন সময় ঠাকুর দাদা ওই হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং ওই নলখাগড়া আর শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতন তৈরি করে নিলেন ওই জলের ধারেই, যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারবেন। হাঁসের দল যেন তাকে টের না পায়। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল। রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ। সুন্দর একটা চাঁদ উঠল পূবের পাহাড় ডিঙিয়ে। কৃষ্ণপক্ষের দ্বিতীয়ার রাত, অপূর্ব চাঁদ আকাশে। একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল। নির্জন নিস্তব্ধ মরুভূমি, আর সামনে হ্রদ। 2 দণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে। ধপধপে কৃষ্ণা দ্বিতীয়ার জ্যোৎস্না। 2 দিন মাত্র আগেই হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে। যত রাত বাড়ে তত শীত নামে। শীতের মুখেই বালি হাঁস আসবার সময় আমার ঠাকুরদা ভাবতে লাগলেন, কিন্তু কই একটা হাঁসও আজ নামছে না কেন? সেই বৃদ্ধ ভিলের কথা মনে পড়ল ঠাকুরদার। হাঁসের দল যদি নামে, তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন। যদি না নামে তবে কিসের বিপদ? বাঘ জল খেতে আসে পাহাড় থেকে? রাত্রি ক্রমে গভীর হলো। অপূর্ব জ্যোৎস্না আলোকে হ্রদের জল, মরুভূমির নোনা বালি রহস্যময় হয়ে উঠছে। কোনো শব্দ নেই কোনো দিকে। ঠাকুরদাদা আমার যথেষ্ট দুঃসাহসী হলেও তাঁরও যেন কেমন গা ছমছম করে উঠল। জ্যোৎস্নার সেই ছন্ন ছাড়া অপার্থিব রূপ। তিনি চামড়ার বোতলটা বার করে কিছুটা আরক সেবন করলেন। হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে দুলে উঠল। জ্যোৎস্নালোকেও আকাশের নিচে এক দল বালি হাঁস নামছে। জ্যোৎস্না পড়ে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে।
দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালির চরে বসলো। ওই জায়গাটা ঠাকুরদার ঝুপড়ি থেকে মাত্র 200 গজের মধ্যে, কিংবা তার চেয়ে কিছু বেশি হবে। এত দূর থেকে বন্দুকের পাল্লা পাবে না, বিশেষত এই জ্যোৎস্না রাত্রিরে। তাই ঠাকুরদা ভাবলেন, দেখি ওরা আরো কাছে আসে কিনা, বা আরো হাঁসের দল নামে কিনা। একজন শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছু নেই। এক দৃষ্টে হাঁসগুলোর দিকে লক্ষ্য করাই ভালো। কিন্তু পরক্ষণেই ঠাকুরদা বিস্ময়ে নিজের চোখ বারবার মুছতে লাগলেন। কিছুটা আরো খেয়েছেন বটে, কিন্তু তাতে জ্ঞান হারা হবার বা চোখে এত ভুল দেখবার কি কোনো কারণ আছে এখনই? না, তা তো নয়। অতঃপর যা ঘটল তা বিশ্বাস করা বা না করা আপনার ইচ্ছে, মিস্টার ব্যানার্জি। কিন্তু এ গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি, আমাদের বংশেরই ঘটনা। কাজে আমি আপনাকে মিথ্যে বলছি বা বানিয়ে বলছি, অন্তত এইটুকু ভাববেন না। হ্যাঁ, তো ঠাকুরদা এরপর দেখলেন সেই হাঁসগুলো সাধারণ হাঁসের মতো নয়, তার চেয়ে বড়, মানে অনেকটা বড়, মানে অনেকটা বড়। হাঁসের মতো চাল চলনও তাদের নয়। তারপরেই মনে হলো সেগুলো যেন হাসি নয়, আদপে সেগুলো মানুষের মতো, মানে মানুষের মতো চেহারা বিশিষ্ট হাঁস, বা হয়তো মানে মানুষই। বেচারি ঠাকুরদা আবার চোখ মুছলেন। আরও ওইটুকু খেয়েছেন, আর ওইটুকু খেয়েই আজ তার কি দশা। পরক্ষণে হলো কি, সেই জীবগুলো সব জলে নেমে গেল এবং হাঁসের মতোই সাঁতার দিতে লাগলো। তিনি যেখানে লুকিয়েছিলেন তার কাছাকাছি জলে এসে তারা সাঁতার দিচ্ছে, এই দেখা গেল। কৃষ্ণা দ্বিতীয়ার পরিপূর্ণ জ্যোৎস্নাতে বিস্মিত, ভীত, চকিত, দুঃসাহসী আরক সেবনকারী আমার ঠাকুরদা দেখলেন তারা সত্যি হাঁস নয়, তারা একদল অত্যন্ত সুন্দরী মেয়ে। শুভ্র তাদের বেশ, জ্যোৎস্না পড়ে চিকচিক করছে। তাদের হাসি, মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর। কতক্ষণ তারা নিজেদের মধ্যে এইভাবে জলে নেমে খেলা করলে, রাজহংসের মতন সুঠাম ধরন, নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে তারা সাঁতার দিতে লাগলে। তারপর কতক্ষণ পরে তা ঠাকুরদার আন্দাজ ছিল না, কারণ তখন ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন। ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে
হাঁসের মতোই শুভ্র পাখা নেড়ে কোথায় অদৃশ্য হয়ে গেল। হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহ গন্ধে ভরপুর হয়ে আছে। আমার ঠাকুরদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা। তখন তার আরকের নেশা একদম ছুটে গিয়েছে। একটু পরে রাত ফর্সা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল, কিন্তু তিনি তখন উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পার থেকে হেঁটে হেঁটে চলতে লাগলেন পাহাড়ের কোলের দিকে। ভোরবেলা পৌঁছলেন সেই ভিলদের গ্রামে। বৃদ্ধ ভিল ভুঁইজি তাকে বললে, হুজুর, হাঁস নেমেছিল কাল? হ্যাঁ, হাঁস নেমেছিল, কিন্তু ওই একটাও মারতে পারিনি। কেন মিথ্যে বললেন এবার শুনুন। কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো আবার। দুপুরের পর থেকেই তার মনে হতে লাগলো আবার তাকে যেতে হবে ওই নাহারা হ্রদের তীরে রাত্রিকালে। ভুঁইজিকে সত্যি কথা বললে পাছে সে বাধা দেয়, তাই তিনি মিথ্যে বললেন। কিন্তু সে রাত্রে বুনো বালি হাঁসের দল নামলো হ্রদের জলে। আসল হাঁসের দল। পরপর কয়েক রাত্রে শুধু বন্য হংসের দল নামে আর জলে খেলা করে। আমার ঠাকুরদা ঝুপড়ির মধ্যেই শুয়ে থাকেন। বন্দুকের গুলি করতে তার মন সরে না। তারপর আর একদিন শেষ রাত্রের জ্যোৎস্নায় বন্য হংসের বদলে নামলো সেই অদ্ভুত জিন বা জীবের দল। এদিন তারা আরো কাছে এলো। বন্য রাজহংসের মতো সাঁতার দিয়ে বেড়ালো জলজ ঘাসের বনের পাশে পাশে। তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্নালোকে ঠাকুর দাদার মুখ দৃষ্টির সম্মুখে তাদের কতবার পড়ল, কতবার। রাত ভোর হবার আর বেশি দেরি নেই, কিন্তু তখনও জ্যোৎস্না আছে। আমার ঠাকুর দাদা কি ভেবে আরকের নেশায় কিংবা ভালো অবস্থায় আমি জানি না, ঝুপড়ি থেকে উঠে ছুটে চলে গেলেন ওই জলের ধারে। বোধহয় তিনি ওদের কাউকে ধরতে গিয়েছিলেন। অমনি ত্রস্ত বন্য হংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কে কোথায় দূরে চলে গেল, এবং পরক্ষণেই শেষ রাত্রের বিলীয়মান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশ পথে অদৃশ্য হয়ে গেল। পরদিন দুপুর বেলায় আমার ঠাকুরদাকে উন্মাদ অবস্থায় বালির চরের ধারে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে জনৈক এক জেলে। তাকে তুলে নিয়ে গিয়ে ভিলদের গ্রামে পৌঁছে দেয়। বৃদ্ধ ভিল পঁইজি তখন ঘাড় নেড়ে বলে, আমি বলেছিলাম হাঁসের দল যেদিন না নামে
সেদিন বড় ভয়, বড় ভয়। ঠাকুরদা মাঝে মাঝে ভালো হতেন, আবার উন্মাদ হয়ে যেতেন। ভালো অবস্থায় বাড়িতে এই গল্পটা তিনি করেছিলেন, একবার নয় অনেকবার। মৃত্যুর প্রায় 10 বছর আগে থেকে তার মোটেই আর ভালো অবস্থা আসেনি। মানে পুরোপুরি বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছিলেন এবং ওই অবস্থাতেই তার মৃত্যু ঘটে। বিনায়ক দত্ত সিং তার গল্প শেষ করলেন। আমি বললাম, খুবই অদ্ভুত ঘটনা। তবে মিস্টার সিং বললেন, তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করা শক্ত। জানি, সে আমিও জানি। আমাদের দেশেও সবাই বিশ্বাস করে না। এ আজ 50 বছর আগেকার ঘটনা বলছে। কেউ বলে ঠাকুর দাদার অতিরিক্ত আরক সেবনের ফলেই ওইসব চোখের ভুল দেখা। বন্য হংসকে ভেবেছেন আকাশ পরী। আবার কেউ বলে না না, আকাশ পরী বন্য হংসের রূপ ধরে আসত এবং তিনি সত্যিই দেখেছিলেন। আকাশ পরী দেখলেই লোকে পাগল হয়ে যায়। সেই বৃদ্ধ ভিল মইজি, সে তো সেই কথাই বলতো। মানে আমি আর কি করে বলবো কোনটা সত্যি আর কোনটা মিথ্যে? তখন তো আমার জন্মই হয়নি। শুনলেন আজকের গল্প আরক। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পের কথক শুভম মুখার্জি। মিস্টার সিংয়ের চরিত্রে ডক্টর মনসিত জানা, ঠাকুরদার চরিত্রে সুনয়ন মুখার্জি এবং বৃদ্ধ ভিলের চরিত্রে পুষ্পল বিশ্বাস। পোস্টার ডিজাইন শুভজিৎ এবং তনুশ্রী। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং এবং স্ক্রিপ্টিং সৃজন সাহা। সমগ্র অডিও ডিপার্টমেন্ট সামলেছেন দেবজিৎ জানা এবং গল্পের পরিকল্পনা, তত্ত্বাবধান এবং পরিচালনায় ডক্টর মনসিত জানা। আমাদের আসর আবার জমবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30। শুনতে ভুলবেন না কিন্তু।